আমাদের আমার অনেক প্রিয় মানুষ আমার সামনেই আমাদের তাহের ভাই অধ্যাপক। তো আমি যখন আজকে সকাল 7টায় ঢাকা মহাখালী থেকে টাঙ্গাইল আসবো, আসার পথে মনে হলো যে তাহের ভাই একটু ফোন করি বাসে বসে। তো ফোন করে বললাম তাহের ভাইকে যে তাহের ভাই আমি তো যাচ্ছি গ্রামের বাড়িতে, মানে আমার বোনের বাড়িতে, আমার পাশের গ্রামে আমার বোন বিয়ে হয়েছে, বোনের বাড়িতেই যাব। তাহের ভাই যথারীতি বললো কোনো সমস্যা নেই। তাহের ভাই তো একদম যথারীতি নলো এসে হাজির। যাই হোক, আপনাকে দুজনের সাথে দেখা হলো, ভালো লাগলো। একই সময়ে আমরা উপস্থিত হলাম নলুয়াতে। তো আমারও মনটা ভালো হয়ে গেল। তো একটা সময় বললাম যে তাহের ভাই চলেন, আমার যেহেতু আমি আমার বোনের বাড়ি যাচ্ছি, আপনি থাকেন আমার সাথে। হ্যাঁ, একটু বেড়ানোর মাধ্যমে আপনি আমার সাথে থাকেন। আর তারপর আমার ছোট ভাই মাসুদ, নেতা পশু ডাক্তার, ওকেও বলা ছিল, ও মোটর সাইকেলে তিনজনই চলে আসলাম। এখন এই যে এটা হলো বেরবাড়ি বাজার থেকে উত্তর পাশে দেওবাড়ি দেওবাড়ি বলে গ্রামের নাম। এই যে আমরা সকাল থেকে আমার বোনের বাড়িতে গেলাম, আমার 3 বোনের সাথে দেখা হলো, বোন জামাই, আমার মা, অন্যান্য আত্মীয় স্বজন, তারপরে কিছু এলাকাবাসী। আজকে মূলত আমার বাবার দ্বিতীয় মৃত্যু বার্ষিকী ছিল, তো সেই জন্যই মূলত আসা, একাত্র হওয়া। তো এই যে আমার বাবার মৃত্যু বার্ষিকী উপলক্ষে এই পাশের একটা মাদ্রাসা বা মসজিদ, ওখানে বেশ কিছু ছোট ছোট শিক্ষার্থী এবং তারা ওখানে মাদ্রাসা থেকে পড়াশোনা করে, ওদেরকেও দাওয়াত দেওয়া হয়েছিল। ওরা বসে খুব ভালোভাবে গোল হয়ে সবাই বসে খাচ্ছিল। আমার কিন্তু খুব ভালো লাগছিল। আপনার কাছে কেমন লাগছিল তাহের ভাই? আমার কাছে ভালো লাগে নাই তা না, অনেক ভালো লেগেছে। কারণ এটা মাদ্রাসার এই ছেলেদের বা হুজুরদের, যেটা আমরা গ্রামের ভাষায় বলি যে মুন্সি খাওয়ানি, এই মুন্সি খাওয়ানি বা হুজুরদের দাওয়াত করা, কোরআন খতম করা, এটা আমাদের আসলে এই যারা মারা যায় তাদের আত্মার শান্তির জন্য মূলত করা হয়। যে উনি নাই, কিন্তু ওনার জন্য আমরা একটু সুন্দর কাজ বা পুণ্যের কাজ করি, এটাই মূলত করা হয়। অনেকেই দেখা যায় যে মারা যাওয়ার পর মিসকিন খাওয়ায়, মসজিদে দান খয়রাতি করে, মাদ্রাসায় দান খয়রাতি করে, বা মাদ্রাসার ছেলেদের মেয়েদের খাওয়ানোর ব্যবস্থা করে। অর্থাৎ আমরা যদি সওয়াবের কথা বলি তাও, আত্মার কথা বলি তাও, এবং সৎকায় জারিয়া যদি বলি এটাও। আর রেজিকের মালিক তো আল্লাহ। কার রেজিক কোথায় আছে? যেমন আমার কথাই বলেন, আমি আজকে এখানে আসবো, এটা কি আমার কোনোদিন চিন্তা ভাবনা কল্পনার মধ্যে ছিল? ছিল না। আপনার হয়তো ছিল, কিন্তু আমার মধ্যে ছিল না। আপনি শুধু ফোন দিয়েছেন, আমি আসছি, এটুকুই। এখন যাই হোক, আমাদের আজকের যে আসা যাওয়া, খাওয়া এবং এলাকাবাসীর সাথে সাক্ষাৎ করা, এই অঞ্চলটা ঘুরে দেখা, এটা আমার কাছে গ্রামটা অনেক ভালো লাগছে। একদম বাংলাদেশের যে আমরা প্রাকৃতিক গ্রাম বলি বা নৈসর্গিক দৃশ্য বলি, এটা একদম অজপাড়াই বলি আর গৈগ্রামই বলি, এই বেলায় কোনো কমতি নাই। কমতি আছে শুধু আসলে এত আধুনিক যুগে আমাদের রাস্তার অনেক অভাব। সেটা নেতা ছিল, নেত্রী ছিল, এমপি মন্ত্রী যাই বলি আমরা, মেম্বার চেয়ারম্যান, তারপরে কিছু কাজের ঘাটতি রয়ে গেছে। সেটা কোনো অনুদানের কারণেও হতে পারে, তাদের কারণেও হতে পারে। আমি তবে একটা জিনিস তাহের ভাই, এই যে আমরা সারাদিন কাটাচ্ছি একসাথে, আমার কিন্তু আমি খুব মিস করতেছি যে আমার সখীপুরবাসীর আমার অনেক বন্ধু বান্ধব যারা যাদের সাথে অনেকদিন দেখা হয় না, আসলে তাদেরকে আমি অনেক মিস করতেছি। আপনার মতো, আপনাকে যেরকম ওই যে আড্ডা হয় না, থাকলে হয়তো আরো ভালো লাগতো। আসলে তারাও তো জানে না আমি আসছি, বা সবাই ব্যস্ত সময়কালে সবার সাথে দেখা হয় না, কথা হয় না। তো যাই হোক, আমাদের ব্যক্তিগত প্রসঙ্গ নিয়ে আলোচনা হলো, পারিবারিক প্রসঙ্গ নিয়ে আলোচনা হলো। এবার আমরা মিডিয়া নিয়ে কিছু আলোচনা করব। হ্যাঁ, সেটা আমি আপনার কাছে জানবো। আপনার তো অনেক সিনেমা, অনেক নাটক,
নিয়মিতই যাচ্ছে, টেলিভিশনে নাটক যায় আপনার বেশি, বিশেষ করে বিভিন্ন চ্যানেল। তার মধ্যে প্রাধান্য পায় বেশি বাংলাদেশ টেলিভিশনটাতে, আমি যা দেখি অনেক নাটক দেখি। নাটকগুলো আপনার অল্প সময় এবং অল্প চরিত্র, মানে আপনার গল্পটা এমন একটা থিম থাকে যেখানে চরিত্র একজন, চরিত্রের তিনজন, পাঁচজন, সংখ্যা মানে সংখ্যা আমি সীমিত। আমি অনেক নাটক করেছি যে অভিনয় শিল্পী মাত্র 2 জন, হুম, হুম। এরকম অনেক অসংখ্য নাটক আছে। একজনও আছে আপনার একটা হ্যাঁ হ্যাঁ, নাটকে। একজনও আছে। তো টেলিভিশনে এরকম অনেক নাটক আমার প্রচার হয়েছে। তো আবার এমনও আছে শুধু দুইটা মেয়ে দিয়ে আমি নাটক করেছি, হুম। সেগুলো কিন্তু টেলিভিশনে প্রচার হয়েছে। মানুষ অনেক অবাক হয়, যেমন এত যে ছোট্ট বিষয় নিয়ে কিভাবে সম্ভব যে একজন শিল্পী দিয়ে বা 2জন শিল্পী দিয়ে একটা পুরো নাটক একটা শেষ করা। নাটককে ধরে রাখা, দর্শকদেরকে ধরে রাখা, এটা কিন্তু আসলে অনেক কঠিন ব্যাপার। হুম, হুম। তো এখানে হ্যাঁ ব্রেনের অনেক খাটুনি যায়। হ্যাঁ, তো আমি এরকম কিছু নাটক যেমন ইমদাদুল হক মিলন ভাইয়ের লেখা, আমারও লেখা বেশ কিছু নাটক কিন্তু এরকম 2জন নিয়ে, একজন নিয়ে করেছি, এবং সেগুলো প্রচন্ড জনপ্রিয়তা অর্জন করছে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে। তো এখন মানে আপনি কি পর্যায়ে আছেন, এখন কি করতেছেন আপনি? আমি যে পর্যায়ে আপনার আছি, শিক্ষা, আমার আপনার শিক্ষা, কলেজ, আপনার অধ্যাপনা? কলেজের চাকরি চলছে, ওটা নিয়ম অনুসারেই চলছে। তবে গান বাজনা আগের তুলনায় দেখা যায় যে মিডিয়াতে একটু ভাটাভরা। তবে গান আমার যাচ্ছে, অন্যান্য কোম্পানিতেও যাচ্ছে, ইউটিউব চ্যানেলে যাচ্ছে, যেমন ওই ধ্রুব মিউজিক স্টেশনে গেছে, সোনা টিভি গেছে, বিজয় টিভি গেছে, তারপরে বাউল প্রেমিক মিডিয়াতে গেছে, এবং বিটিভিতে যায়, এই মোহনা টিভিতে গেছে, এনএ টিভিতে গেছে। এইভাবে অনেকটি বেসরকারি চ্যানেল, যমুনা টেলিভিশনে, এবং শিল্পীদের মধ্যেও অনেক বিখ্যাত শিল্পীগুলাই গান করছে। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে বাংলাদেশের থেকে আমি এখান থেকে কলকাতা, অর্থাৎ ভারত, এই কলকাতায় প্রণয় মজুমদার, শানু, গৌর শাহ, শ্রাবণ চ্যাটার্জি, অনুপম দত্ত এবং অমিত, ইনাদের মাধ্যমে যোগাযোগ করা, এবং গান আমার 22টা গান তারা নিয়ে কলকাতা থেকে বিভিন্ন শিল্পী গেয়ে তারা রিলিজ দিয়েছে, এবং আমাকেও দু একটা দিয়েছে যে আপনি আপনার চ্যানেলে চালাবার জন্য, এবং কিছু সম্মানীয় দিছিল কিছু গানের জন্য, যেটা আমি যদি অর্থের অঙ্কে বলি, ওইখানকার হলো 35টা রুপি, আর বাংলাদেশে ভাঙানোর পরে যে টাকা আসছে এটা তারা একটা সম্মানী দিয়েছিল। খারাপ না, এটাতে একটা মর্যাদা আছে। এখন আপনার সিনেমা নিয়ে একটু কথা বলেন, আমি সামনে হাতে কি কাজ আছে? হাতে বলতে অর্থাৎ একদম শুটিং চলছে একটা। আমরা তো সাধারণত বেশিরভাগ কমার্শিয়াল ফিল্ম তৈরি করি হুম, হুম। টাকার জন্য, মানে ব্যবসার জন্য। বাজার ঠিক রাখার জন্য, হ্যাঁ, কোম্পানি সেটাই। ঠিক রাখার জন্য, নিজেরও ঠিক আর থাকতে হয়। বর্তমানে যে ছবিটা নির্মাণ করতেছি সেটাকে আমরা সাধারণত আহ, বলি আর্ট ফিল্ম। আর্ট ফিল্ম মানে সমাজের কথা বলে, মানুষের কথা বলে, দেশের কথা বলে, একটা অবক্ষয় সমাজকে কিভাবে ধ্বংসের পথ থেকে রক্ষা করা একটা যায়। সুন্দরভাবে এই আবার সেই আগের মতো এই ফিরিয়ে আনা, মানে ফিরিয়ে আনা ঐতিহ্য, যায়, ঐতিহ্য রক্ষা করা। ফিরিয়ে আনা যায় তাদের ঐতিহ্য আবার আগের মতো ফিরিয়ে আনা যায়। হুম, হুম। এটাই হলো আমার লক্ষ্য। তো ছবির নাম চাইল্ড অফ দ্য স্টেশন। ছবিটা নির্মাণ হচ্ছে ঢাকা শহরের ভিতরেই, শুটিং স্পট ঢাকা কেন্দ্রিক। হ্যাঁ ঢাকা কেন্দ্রিক। আর গল্পটা হলো যে বাংলাদেশের অবহেলিত যারা শিশু, হুম, হুম। যাদের মার পরিচয় নেই, বাবার পরিচয় নেই, তাদের টুকাই। তারা আসলে তাদের জন্ম কোথায় তারা কিছুই জানে না। বেড়ে আমি ওঠে কোথায়? আমি আহ, উম, অনেক আমি বিভিন্ন বাস স্টেশন, ট্রেন স্টেশন, তারপরে বস্তি, খোলা রাস্তায়, বহু জায়গায় বাচ্চাদের সাথে কথা বলেছি। তারা বেশিরভাগ বাচ্চারাই বলতে পারে না তাদের মা বাবার বাবা মার পরিচয় ঠিকানা কে। জানে না। কারো মা আছে, কারো বাবা নেই, কারো মা বাবা দুজনও নেই, দুজনেও নেই। তাদের জন্ম কোথায় তাও জানে কেউ না। বলতে পারে না। তাদের তারা পড়াশোনাও করতে পারতেছে না, কেউ নেশাগ্রস্ত হচ্ছে, কেউ একটা খারাপ রাস্তায় চলে যাচ্ছে। মানে বেশিরভাগ এ ধরনের শিশুরা আস্তে 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 ক্রাইমের দিকে চলে যাচ্ছে। হুম, হুম। দেশের ওই বিভিন্ন যে জায়গায় খাদ্যের ক্রাইম, অভাবে। চুরি ডাকাতি, ছিনতাই, তারপর এভাবেই কিন্তু চলে যাচ্ছে। কেউ যারা একটু ভালো শিশুরা, তারা হয়তো কোনো রেস্টুরেন্টে কাজ করতেছে, গার্মেন্টসেও কিছু কিছু ছোট ছোট বাচ্চাকে দেখা যায়। আমি গিয়েছি গার্মেন্টসের ভিতরে।
তারপরে বিভিন্ন কারখানায় ছোট ছোট বাচ্চারা আছে, যদিও তারা ক্রাইম করতেছে না, কিন্তু জীবনমুখী তাদেরই না উদ্দেশ্য তারা শুধু বেঁচে থাকার জন্য জি, জি। এগুলো করে তাদের এই চলতেছে। এই সিনেমাটাতে আপনার এই মানে নায়ক নায়িকা এই ছবিতে আসলে নায়ক পাত্রপাত্রী। নায়িকা মূল না, মূল হলো বাচ্চারা। না তা বুঝতে পারছি যে গল্পের তারাই, কিন্তু এমনি তো আছে দুইজন। এমনি নায়ক নায়িকা আছেন ইমতিয়াজ বচ্চন, তারপরে মৌ খান, তারপর শিপন মিত্র, দীপান্বিতা রায়, আরো অনেক। সিনেমাতে গান আছে কয়টি? গান আছে দুইটি গান, লিপ গান আছে দুইটি, আর অবল্লভ গান আছে কয়েকটা, সেগুলো খালি গলায়। তো আমাদের যে চাইল্ড অফ দ্য স্টেশন ছবিতে যারা অভিনয় করছেন ম্যাক্সিমাম টেলিভিশন আর্টিস্ট, আর টিভি আর্টিস্টের সিনেমাগুলি কিন্তু এখন দর্শকরা বেশি গ্রহণ করে। এই জন্য ভাবলাম যে না, এই বাচ্চাগুলোর যে এই কেন কিভাবে তাদেরকে ভালো পথে আনা যায়, এটা আমাদের সবাইকে মাথায় ঢোকাতে হবে যে বাচ্চাগুলোকে কোনো কাজে লাগাতে হবে, এদেরকে শিক্ষা দিতে হবে, এদের জন্য মানে সঠিক পরিচর্যার অভাবে এই বাচ্চাগুলো কিন্তু অবহেলিত হয়ে ধ্বংসের পথে চলে যায়, তারা বিপদগামী হয় এবং সমাজও খারাপ দিকে নিয়ে যায়। কিন্তু দেখেন আমাদের দেশে কিন্তু সরকার প্রচুর স্কুল নির্মাণ করেছেন, প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান তাদের জন্য, তারপরে কিন্তু তারা শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে না। কেন যাচ্ছে না? এটাই হলো ছবির কারণ বের করতে হবে। মানে কারণটা এভাবে আমরা তুলে ধরবো এবং দেশের মানুষ যেন অবগত হয় যে না, যার যার অবস্থান থেকে এই বাচ্চাগুলোকে যেন একটু পরিচর্যা করে, তাদেরকে একটু পড়াশোনা করে যেন এদেরকে একটু মানুষ করা যায়, একটু বড় করা যায়, তাহলে কিন্তু আমাদের দেশের অপরাধ কমবে। বিশেষ করে একজনও যদি একজন শিশুর দায়িত্ব নেয়, তাহলে দেখা যাবে যে অবহেলিত শিশুর সংখ্যা থাকবে না। আমরা যেমন আমি যদি একটা বাচ্চার দায়িত্ব নেই, আপনি একটা বাচ্চার দায়িত্ব নেন, এভাবেই কিন্তু আমাদের দেশ একটা সুন্দর একটা বাংলাদেশ আমরা তৈরি করতে পারি, এবং এত সুন্দর হবে সেই দেশ, মানে আমাদের আমেরিকা, ইংল্যান্ড বা উন্নত দেশগুলোর চেয়েও আমি কিন্তু স্বপ্নে দেখি যে ওদের চেয়েও আমি একটা সুন্দর দেশ গঠনে সরকারের সাথে জনগণের সাথে একসাথে হয়ে যেন আমরা এভাবে আমাদের এই এই বাংলাদেশের এই সুন্দর রূপটা যেন সারা পৃথিবীতে তুলে ধরে। সর্বশেষ কথা শুনবো যে এই সিনেমাতে গানে মানে কণ্ঠশিল্পী কে কে আছে, আমি তারপরে শেষ করে দেব। এই গানে দুটো লিপ যাবে, সেটা হলো গান গেয়েছেন বেলাল খান, আমার ছোট ভাই, আমার এলাকার ছেলে বেলাল খান। আমাদের বাড়ি নলুয়া, আপনার বাড়ি নলুয়া, আমার বাড়ি সখীপুর বড়চাওনা, আমরা নিজেরা সেই সূত্রেই যে বেলাল খানও আমার অনেক ভালো লাগে, আর অনেক ভদ্র একটা ছেলে, চাই আমার ভাই ঠাকুর, সেও এর আগে 2 বার চলচ্চিত্র জাতীয় পুরস্কার পেয়েছে, এটা আমার গর্ব, দেশের গর্ব। যাই হোক, বেলাল খানের সাথে গান গেয়েছে পড়শি আর হলো কণা। এই দুটি গান আমার ছবিতে আছে, লিপে যাবে। আমি শেষ করব। দর্শক মন্ডলী, হয়তো আপনারা জানেন বা চেনেন, ইনি চিত্র পরিচালক জাফর আল মামুন। বিশেষ করে উনি নাটকের জন্যই আসলে সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছেন। টেলিফিল্ম বা টেলিছবি বা সিনেমা না, টেলিভিশনের যত নাটক আছে, নাটকের মধ্যে উনি একজন চৌখর।